হরমোন এগুলোকে ট্রান্সপোর্ট করে। দেন রেগুলেশন বলতে আমাদের ব্লাড মেইনটেইন করে, আমাদের বডি টেম্পারেচার, দেন হচ্ছে আমাদের পিএইচ, ফ্লুইড ব্যালেন্স। এবং প্রোটেকশন বলতে কি, আমাদের ইমিউনিটি প্রোভাইড করে কি ব্লাডের ভিতর ডাব্লিউবিসি। আর বডিতে কোথাও কেটে গেলে রক্ত যে জমাট বাঁধে বা ক্লটিং হয়, এই ক্লটিং এ হেল্প করে হচ্ছে প্লাটলেট। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি শক হয়, এটা বেসিক্যালি হয় ইম্পেয়ার্ড অক্সিজেন ট্রান্সপোর্ট, বা তার বডিতে প্রপার ভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় না। যেমন ধরুন কোনো পেশেন্টের হাইপোভলিমিক শক হয়েছে, তার বডিতে ভলিউম কমে গেছে, এটার জন্য পেশেন্ট শকে চলে যাচ্ছে। তো বেসিক্যালি হাইপোভলিমিক শক কখন হয়? ব্লাড লস হলে বা ডিহাইড্রেশন হলে, যেটার জন্য হোক। এখন যখন ডিহাইড্রেশন বা ব্লাড লস হয়, তখন তার বডিতে বেসিক্যালি অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয় না, কারণ আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট করে কে? ব্লাড। এবং আমরা ব্লাডের কম্পোনেন্ট গুলো যদি একটু দেখি, আমাদের ব্লাডের ভিতর 55% প্লাজমা থাকে এবং ফর্ম এলিমেন্ট থাকে হচ্ছে 45%। তো এখন আমরা ব্লাডের ভিতরে যে এই এলিমেন্ট গুলো থাকে, এগুলো একটু দেখবো। আরবিসি থাকে, এই আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা, এবং এই আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এবং আমাদের আরবিসির লাইফ স্প্যান বা জীবনকাল হচ্ছে 120 দিন। এবং এই আরবিসিটা কোথায় প্রডিউস হয়? আমাদের বোন ম্যারোতে বা অস্থিমজ্জাতে। পয়েন্ট টু বি নোটেড, আমাদের নর্মাল আরবিসি কাউন্ট হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 4.7 থেকে 6.1 মিলিয়ন, এবং ফিমেলদের 4.2 থেকে 5.4। আর লো আরবিসি হলে এনিমিয়া হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমরা যেটা দেখবো, প্লাজমা আমাদের রক্তের যে প্লাজমা থাকে, এখানে শতকরা 90%ই থাকে হচ্ছে পানি। এটা ছাড়াও প্লাজমার ভিতরে থাকে প্রোটিন হিসাবে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। এটা ছাড়াও আমাদের এই প্লাজমাতেই কিন্তু আমাদের ইলেকট্রোলাইট, হরমোন এবং নিউট্রিয়েন্ট এগুলো থাকে বা ক্যারি করে প্লাজমা গুলো। এবং আমাদের এই যে অ্যালবুমিনটা, এইটা আমাদের বডির অনকোটিক প্রেসারটাকে মেইনটেইন করে। আমরা অনকোটিক প্রেসারটা কি জানি? না। না স্যার। আচ্ছা, অনকোটিক প্রেসারটা হচ্ছে আমাদের রক্তের ভিতরে যে চাপটা সৃষ্টি হয় বা যে প্রেসারটা থাকে রক্তনালীতে, এটাকে আমরা বলি অনকোটিক প্রেসার। বেসিক্যালি এই আমাদের অ্যালবুমিনের জন্য অনকোটিক প্রেসারটা হয়। এটার জন্য আমাদের ব্লাড ভেসেলের ভিতর পানি থাকে। তো অনকোটিক প্রেসার হচ্ছে ব্লাডের ভিতরে যে প্রেসারটা থাকে, এবং এই অনকোটিক প্রেসারটা আছে বলেই আমাদের ব্লাড ভেসেলে পানিগুলো ধরে রাখে। এখন আমরা একটু দেখবো, এটা একটু বড় করেন, মানে কম দেখা যাচ্ছে। এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন ক্লিয়ার। জি আচ্ছা, ওকে। এখন আমরা দেখবি হিমোগ্লোবিন। আমরা সবাই জানি হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ক্যারি করা। এবং হচ্ছে এটা নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 13 থেকে 17, এবং ফিমেলদের 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। আর হিমোগ্লোবিন যখনই কমে যাবে, তখন কি হবে? অক্সিজেন ডেলিভারিটা কমে যাবে। এখন আমরা দেখবো হিমোক্রেট। হিমোক্রেট বেসিক্যালি কি? যে আমাদের ব্লাডে কত পার্সেন্ট আরবিসি আছে বা রেড ব্লাড সেল আছে। তো হিমোক্রেট পুরুষদের ক্ষেত্রে এটা নর্মাল রেঞ্জ 41 থেকে 53%, ফিমেলদের ক্ষেত্রে 36 থেকে 46%। আর যখন হিমোক্রেট বেড়ে যায়, লেট মি ফিনিশ। হিমোক্রেট যখন বেড়ে যায় কারোর বডিতে, কখন বাড়ে? যখন তার ডিহাইড্রেশন হয় বা পানির পরিমাণ কমে যায়। হিমোক্রেটটা হচ্ছে আপনার রক্তে কত পার্সেন্ট রেড ব্লাড সেল আছে। অর্থাৎ আপনার বডিতে যদি 5 লিটার ব্লাড থাকে, এর ভিতরে এই 5 লিটার ব্লাডের ভিতরে 60% না 70% রেড ব্লাড সেল আছে। এটাকে আমরা হিমোক্রিট বলি। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন ডিহাইড্রেশন হলে হিমোক্রেট কেন কমে, সরি বাড়ে?
দেখুন, আমাদের রক্তে মেইন উপাদান যেগুলো আছে, প্লাজমা, দেন হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, এগুলো আমার রক্তের উপাদান। আর ব্লাড ভলিউমটা মানে কি আমার শরীরে কতটুকু রক্ত আছে। বেসিক্যালি এখানে সবার ভিতরে একটা কনফিউশন থাকে যে কারোর এনিমিয়া হওয়া মানে রক্ত কমে যাওয়া। তো এনিমিয়া হওয়া মানে রক্ত কমা না, এনিমিয়া মানে আপনার রক্তের একটা এলিমেন্ট হিমোগ্লোবিন, ওইটা কমে যাওয়া। আর আমাদের ব্লাড ভলিউম বলতে কি আপনার শরীরে নিট কত লিটার রক্ত আছে। যেমন আমাদের নর্মাল মানুষের 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এখন আমরা যখন পানি কম খাই, ডিহাইড্রেট হয়ে যাই, তখন এই ব্লাড থেকে পানিগুলো আমার বাইরের শরীরের সেলগুলোতে চলে আসে। তখন আমার ব্লাড ভলিউমটা ওই 5 থেকে 6 লিটার থেকে কিন্তু 3 লিটার বা 4 লিটারে চলে আসে। তখনই আমার ব্লাড প্রেশার কমতে থাকে। অর্থাৎ ব্লাড ভলিউম বলতে বোঝায় আপনার শরীরে কতটুকু রক্ত আছে। আর যখন আপনি ডিহাইড্রেট হবেন বা আপনি শকে চলে যাবেন বা আদার ইস্যু, তখন আপনার ব্লাড ভলিউমটা কমে যাবে। বুঝতে পেরেছেন? আর ব্লাড ভলিউম কমলেই ব্লাড প্রেশার কমবে। এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। কারো কোনো জি। প্রবলেম আছে? আচ্ছা, না দেখুন, স্যার। হেমোক্রিট আপনার রক্তের ভিতরে আরবিসি কতটুকু আছে, বা আপনার শরীরে আরবিসির যে পরিমাণটা টোটাল রক্তের ভিতরে, এটাকে আমরা হেমোক্রিট বলি। অর্থাৎ হেমোক্রিট আমি আরো সহজ ভাষায় যদি বলি, আরবিসি আমার রক্তে কতটুকু জায়গা দখল করে থাকবে। যেমন কারোর যদি শরীরে রক্ত থাকে 100 ml, তার মধ্যে যদি তার 45 মিলিলিটার আরবিসি থাকে তাহলে তার হিমোক্রিট হবে 45%। যদি কারোর 100 ml রক্তে হচ্ছে 85%, 85 মিলিলিটার আরবিসি থাকে তাহলে তার হিমোক্রিট লেভেল হবে 85%। অর্থাৎ আপনার টোটাল রক্তের ভিতরে কতটুকু আরবিসি আছে, এটাকে আমরা বলি হেমোক্রিট। বুঝতে পেরেছেন? জি স্যার। আর হেমোক্রিট যদি আপনার বেশি বেড়ে যায় তাহলে রক্ত ঘন হয়ে যায়। কারণ কি, ওখানে পানি কমে যাবে, আরবিসির পরিমাণটা বাড়বে, যেটাকে আমরা বেড়ে পলিসাইটিমিয়া বলি। ক্লিয়ার আমরা হেমোক্রিটটা সবাই? এখন আমরা দেখব হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি বেসিক্যালি হচ্ছে আমাদের ডিফেন্স এবং ইমিউনিটিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11,000 মিলিলিটার। সরি, এখন আমরা ডাব্লিউবিসির টাইপস গুলো দেখবো। সেটা হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইসোনোফিল এবং বেসোফিল। এই প্রত্যেকটা কিন্তু আমার ইনফেকশনের সাথে, ইমিউন রেসপন্সের সাথে জড়িত। যেমন আমাদের নিউট্রোফিলটা কি করে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওটার এগেনস্টে কাজ করে। লিম্ফোসাইটটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের এগেনস্টে কাজ করে এবং আমাদের ইমিউনিটি প্রোভাইড করে। আপনার যখন বডিতে কোথাও ক্রনিক ইনফেকশন হবে তখন মোনোসাইটের পরিমাণটা বেড়ে যাবে। ইউসিনোফিল কি করে, বেসিক্যালি হচ্ছে আপনার বডিতে যদি অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে ইউসিনোফিলের পরিমাণটা বাড়ে, এবং প্যারাসাইটিক কোনো ইনফেকশন হলে। বেসোফিল কখন বাড়ে, যখন আপনার বডিতে ইনফ্লামেশন হয়। এই যে ডাব্লিউবিসিটা টোটালি আমার ইমিউন সিস্টেমের সাথে কানেক্টেড। এবং আরেকটা জিনিস খুব ইজিলি মনে রাখবেন, যে যখনই কারোর ব্লাড টেস্টে দেখবেন ডাব্লিউবিসি 11,000-এর উপরে চলে গিয়েছে, দ্যাট মিনস তার বডিতে কোথাও ইনফেকশন অথবা ইনফ্লামেশন রয়েছে। ক্লিয়ার? জি স্যার। ভাইয়া ডাব্লিউবিসি যদি কারোর রক্তে বাড়ে, যেমন আমরা অনেকের সিবিসি রিপোর্ট দেখি ডাব্লিউবিসি 12,000, 14,000 হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে তার শরীরে কোনো না কোনো ইনফেকশন প্রেজেন্ট আছে। কারণ আমাদের হিউম্যান বডিতে যখন কোনো ইনফেকশন প্রেজেন্ট থাকে তখন আমাদের আরবিসির পরিমাণটা, সরি, ডাব্লিউবিসির পরিমাণটা বেড়ে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটু দেখবো প্লাটিলেট। প্লাটিলেটটার বেসিক্যালি কাজ কি, ব্লাড ক্লট করে বা রক্ত জমাট বাঁধতে হেল্প করে, এবং আমাদের বডিতে নর্মাল প্লাটিলেট রেঞ্জ হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। আর কারোর শরীরে যদি প্লাটিলেট কমে যায় তাহলে তার ব্লিডিং রিস্ক বাড়ে, বা যে কোনো জায়গা থেকে তার ব্লিডিং এর চান্সটা বাড়ে।
এবং এই ব্লিডিংটা বেসিক্যালি হয় ওরাল মুখ থেকে বা অ্যানাল থেকে বা আদার্স জায়গাগুলো থেকে। এবং এই ডেঙ্গু হলে কিন্তু বেসিক্যালি প্লাটিলেট কম থাকে বিধায় পেশেন্টের ব্লিডিং রিস্কটা বাড়তে থাকে। আর প্লাটিলেটের নর্মাল ফাংশন এটা মনে রাখবেন, ব্লাড ক্লট করে। এখন আমাদের কমন ব্লাড রিলেটেড কিছু ডিসঅর্ডার আমরা দেখবো। এনিমিয়া হলে বেসিক্যালি কি হয়, আমাদের বডিতে হিমোগ্লোবিন কমে যায়। লিউকোমিয়া যদি কারোর হয় তাহলে তার বডিতে ডাব্লিউবিসির পরিমাণ বাড়ে। থ্রম্বোসাইটোপিনিয়া যখন হয় তখন প্লাটিলেটের পরিমাণ কমে। পলিসাইটিমিয়া যখন হয় তখন আরবিসির পরিমাণ বাড়ে। আর হিমোফিলিয়া যখন হয় তখন বেসিক্যালি ক্লটিং ফ্যাক্টর গুলো কম থাকে, তখন পেশেন্টের বারবার ব্লিডিং হতে থাকে বিভিন্ন জায়গা থেকে। আর ব্লাড গ্রুপিংটা আমরা দেখবো। আমাদের বেসিক্যালি যে ব্লাড গ্রুপ গুলো রয়েছে, এ, এই ব্লাড গ্রুপ এ তে অ্যান্টিজেন থাকে এ এবং অ্যান্টিবডি থাকে এনটিবি। বি তে হচ্ছে অ্যান্টিজেন থাকে বি এবং অ্যান্টিবডি থাকে এনটি এ। এ বি তে এ এবং বি দুটাই থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না। পয়েন্ট টু বি নোটেড, কোন ব্লাডে কোনো অ্যান্টিবডি থাকে না সেটা হচ্ছে এ বি গ্রুপে। আর ব্লাড গ্রুপ ও তে কোনো অ্যান্টিজেন থাকে না। আর এবি কে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এবং ইউনিভার্সাল ডোনার বলা হয় ব্লাড গ্রুপ ওকে। এখন আমরা ব্লাড টেস্টটা একটু দেখবো, সেটা হচ্ছে সিবিসি। সিবিসিটা করে দেখা হয় বেসিক্যালি কমপ্লিট ব্লাড কাউন্ট বা ওভারঅল ব্লাড সেলের স্ট্রাকচারটা। পিটি বা আইএনআর করা হয় অরফেরিন মনিটরিং এর জন্য। বেসিক্যালি এই পিটি যদি বা আইএনআর এর রেঞ্জটা বাড়ে তখন পেশেন্টের ব্লিডিং রিস্কটা বাড়ে। এপিটিটি করা হয় হেপারিন মনিটরিং এর জন্য, আর ইএসআর টেস্ট করা হয় ইনফ্লামেশন আছে কিনা বা অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা এটা দেখার জন্য। দেখবেন সিবিসি রিপোর্টে যখন কোনো পেশেন্টের ইএসআর এর রেঞ্জটা বেশি থাকবে তখনই আপনি ধরে নেবেন পেশেন্টের বডিতে ইনফেকশন অথবা কোথাও ইনফ্লামেশন আছে। এখন আমরা কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংটা দেখবো। আমাদের ব্লাড ক্লটিং এর জন্য কি কি দরকার হয়? প্লাটিলেট, ক্যালসিয়াম, ভিটামিন কে এবং ক্লটিং ফ্যাক্টর গুলো। আর ভিটামিন কে যদি কারো ডিফিসিয়েন্সি হয় তাহলে ওই পেশেন্টের ব্লিডিং রিস্কটা বাড়ে বা ব্লিডিং অনেক বেশি হয়। এখন আমরা দেখব যে ব্লাড যখন আপনি ট্রান্সফিউশন করবেন সেক্ষেত্রে আপনি অ্যাজ এ নার্স কি করবেন। অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করার আগে আপনি ব্লাড গ্রুপ এবং ক্রস ম্যাচ করে নেবেন এবং দেখতে হবে ট্রান্সফিউশনের সময় কোনো রিয়াকশন আছে কিনা। যদি কোনো রিয়াকশন থাকে সাথে সাথে আপনি হচ্ছে আহ কি করে দিবেন, ব্লাডটাকে স্টপ করে দিবেন। তো এই ট্রান্সফিউশন কখন আপনি স্টপ করবেন? যদি দেখেন ব্লাড ট্রান্সফিউশনের সময় পেশেন্টের জ্বর আছে, তারপর তার হচ্ছে শরীরে ঝাঁকুনি দিচ্ছে বা চিলস আছে, বা হচ্ছে তার কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, ব্যাক পেইন হচ্ছে, ডিসপিনিয়া বা শ্বাসকষ্ট হচ্ছে। তো আপনি অ্যাজ এ নার্স যখন ব্লাড ট্রান্সফিউশন করবেন আপনার ফার্স্ট অ্যাকশন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনটাকে স্টপ করে দেওয়া বা বন্ধ করা। কোনো ধরনের ট্রান্সফিউশন রিলেটেড জটিলতা দেখলেই আপনি আগে ব্লাড ট্রান্সফিউশনটা অফ করে দিবেন। এখন আমরা যেটা দেখবো, এনিমিয়া হলে বেসিক্যালি কি কি লক্ষণ থাকে? আমাদের বডি ফ্যাকাশে হয়ে যায় এবং শরীরে দুর্বলতা বা ফ্যাটিক থাকে। দেন হচ্ছে লো প্লাটিলেট হলে এটা হয়, এবং যখন পেশেন্টের ফিভার এবং আহ, আপনার লো নিউট্রোফিল থাকে তখন ইনফেকশন রিস্ক থাকে। এবং অলওয়েজ পেশেন্টের আইডি ভেরিফাই করে আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন। আর যদি কোনো পেশেন্টের হিমোগ্লোবিন লেভেলটা কম থাকে তাহলে তার কিন্তু অক্সিজেন প্রায়োরিটি বা অক্সিজেন থেরাপি দরকার হয়। এখন আমরা এই যেগুলো পড়লাম এইগুলো থেকে হচ্ছে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। স্যার INR এর পূর্ণরূপ কি? আচ্ছা, আইএনআর, আইএনআর শরীফ। জি স্যার, ওই যে স্যার মোস্টেও এই যে কিছুক্ষণ আগে যে পড়াইলেন ওইটার। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, স্ক্রিনটা অন। আইএনএরটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। বেসিক্যালি আইএনএরটা কে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট টুল হিসেবে ইউজ করা হয় ব্লাড ক্লটিং এর। অর্থাৎ এখানে তোমার হচ্ছে দেখা হয় যে ব্লাড ক্লটিং টাইমটা কতটুকু বা প্রথরম্বিন টাইমটা কতটুকু।
এখানে হচ্ছে একজন হেলদি পারসন তার আয়নার এর নর্মাল রেঞ্জ থাকে 0.8 থেকে 1.2। বুঝতে পেরেছো? সঠিক ক্লিয়ার? বুঝতে পেরেছো আয়নার? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আয়এনআর বলতে বেসিক্যালি এই টেস্টটা করা হয় একজন মানুষের রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগে এটা দেখার জন্য। এখন কারোর যদি রক্তে বেশি করে অরফিনিন থাকে বা হচ্ছে অরফিনিনের পরিমাণ বেশি থাকে, তখন তার রক্ত ইজিলি জমাট বাঁধতে চায় না, বেশি টাইম লাগে। আবার যারা অরফিনিন রিলেটেড কিছু মেডিসিন খায়, যেমন হচ্ছে যাদের তোমার অ্যাসপিরিন, অরফিনিন বা হার্টে ব্লক থাকে, তাদের এই আয়এনআর টা হচ্ছে অনেক বেশি টাইম লাগে, বা কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে বেশি টাইম লাগে। কারণ এই মেডিসিন গুলো কি করে, আমাদের কোথাও কোনো কিছু ক্লট হতে দেয় না। যেমন যার হার্টে ব্লকেজ আছে, তার প্লেটটাকে ডিজলভ করার জন্য কিন্তু অ্যাসপিরিন কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মিউট হয়েছে আপনার। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন। নর্মাল হিমোগ্লোবিন লেভেলটা ফিমেলদের কত থাকে? কাইন্ডলি সবাই এটা কমেন্টস করে রাইট অ্যান্সারটা জানাবেন। 12 থেকে 16। আচ্ছা, হ্যাঁ, আমাদের নর্মাল হিমোগ্লোবিন লেভেলটা হচ্ছে ফিমেলদের থাকে 12 থেকে 16 গ্রাম/ডেসিলিটার। এখন আমরা দেখবো আমাদের হচ্ছে
আমরা মোটামুটি এই ধরনের কোশ্চেন আসলে সবাই পারবো, তাই না? জি স্যার, জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একটু হার্ড কোশ্চেন প্র্যাকটিস করি। দেখেন, এটা হচ্ছে হুইচ ব্লাড কম্পোনেন্ট রেসপন্সিবল ফর ক্লটিং প্লাটিলেট। আমাদের পরবর্তী কোশ্চেন, এ পেশেন্ট হ্যাজ প্লাটিলেট কাউন্ট 80,000 মিলিমিটার, দি নার্স শুড। নার্স কি করবে? মনিটর করবে ব্লিডিং, এনকারেজ এক্সারসাইজ, নো প্রিকশন নিডেড, অ্যাডমিনিস্টার অ্যান্টিকোয়াগুলেন্ট। কোনটা রাইট অ্যান্সার হবে? হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে মনিটর ফর ব্লিডিং, কারণ বেসিক্যালি হচ্ছে প্লাটিলেটটা যখন 1.5 লাখের কমে চলে আসবে তখন তার ব্লিডিং এর চান্সটা বাড়তে পারে। একজন পেশেন্টের হিমোফিলিয়া আছে, বেসিক্যালি তার কিসের রিস্ক থাকবে? হিমোফিলিয়া থাকলে তার হচ্ছে ব্লিডিং রিস্কটা বাড়বে, কারণ হিমোফিলিয়া থাকলে তার হচ্ছে ব্লিডিং ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে না। আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ ল্যাব ভ্যালু ইজ এলিভেটেড ইন পলিসাইথেমিয়া। কোনো পেশেন্টের যদি পলিসাইথেমিয়া হয় কোন ল্যাব ভ্যালুটা বাড়বে? ডাব্লিউবিসি কাউন্ট, প্লাটলেট, আরবিসি কাউন্ট এবং হেমোক্রিট। হুইচ ল্যাব ভ্যালু ইজ এলিভেটেড ইন পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হলে কোনটা ল্যাব ভ্যালুটা বাড়বে? সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে আরবিসি কাউন্ট। আচ্ছা, আমরা পরবর্তীতে কিছু ট্রু ফলস প্র্যাকটিস করি। আমরা এটার এমসিকিউ গুলো আপনাদের দিয়ে দিব, আপনারা নিজেরা পড়ে নিন। আর আমি আগামীকাল হচ্ছে আপনাদের আশা করি আইসিটি সাজেশনটা দিয়ে দিতে পারবো, কারণ ওটা রেডি করতেছি। ওকে স্যার। আইসিটি সাজেশন এবং ইংলিশ সাজেশনটা তার 1-2 দিনের ভিতরেই পাবেন। আমাদের হুইচ অফ ফলোইং ফাংশন আর ব্লাডের ফাংশন কোনটা? Blood function of pillars can expose oxygen. What is এখানে রাইট অ্যান্সার হবে ট্রান্সপোর্ট অক্সিজেন, দেন হচ্ছে প্রডিউস হরমোন এবং ক্লট ফরমেশন, কারণ ব্লাড কিন্তু কিছু হরমোন প্রডিউস করতে হেল্প করে। স্যার লেখাগুলো আর একটু জুম করে দিলে ভালো হয়। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এটা আপনি আগে বলবেন তো ম্যাডাম। স্যার অ্যান্সার কি এবিডি না? হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে এবিডি। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ ইন্টারভেনশন আর অ্যাপ্রোপ্রিয়েট ফর এ পেশেন্ট রিসিভিং ব্লাড ট্রান্সফিউশন। একজন পেশেন্ট ব্লাড ট্রান্সফিউশন রিসিভ করতেছে, তার ক্ষেত্রে কোন ইন্টারভেনশনটা অ্যাপ্রোপ্রিয়েট? ভেরিফাই পেশেন্ট আইডি অ্যান্ড ব্লাড টাইপ, monitor vital sign before and during transfusion, use rapid infusion, observe for reaction এবং document infusion. হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার হবে এ, বি,
অবজার্ভ ফর রিয়াকশন এটাও দেখতে হবে এবং ডকুমেন্টেশন করতে হবে, ABDE। আচ্ছা, আমরা পরবর্তীগুলোতে চলে যাই, বাকি এমসিকিউ গুলো আপনারা নিজেরা পড়ে নিন। এখন আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাব। আমাদের সবাই দেখতে পাচ্ছেন না? স্ক্রিন আরো বড় করা লাগবে। দেখা যাচ্ছে স্যার। ঠিক আচ্ছা, আছে। আজকের ক্লাসটা কিন্তু একটু লেন্দি হতে পারে, আই থিঙ্ক 11টা বেজে যাবে শেষ করতে করতে। সমস্যা আচ্ছা, নাই স্যার। বুঝিনি। হ্যাঁ, একটু লেন্দি হবে কারণ আমাদের অনেকগুলো বাকি আছে, তো এগুলো আমরা শেষ করব। তা আমি আপনাদের না একটা কথা বলতে চাই, যদিও এটা পার্সোনাল ব্যাপার, ক্লাস করা ঠিক না। তা আপনাদের কি কারো মনে হয় যে আমি আপনাদের সাথে ফ্লার্ট করার মতো পাবলিক? না স্যার। মানে আমাকে না না, কালকে রাতে, কখনোই মনে হয় না এটা। আমি তার নামটা বলবো না, নেক্সট টাইম এমন হইলে আমি ডিরেক্টলি স্ক্রিনশট আমাদের গ্রুপে দিব। রাত 12টার সময় মানে ফোন দেয়, তো ভিডিও কল। পরে দেখলাম আমাদের আমাদের হচ্ছে, আমাদের হ্যাঁ বেস হ্যাঁ থেকে বা হ্যাঁ, আমাদের লাইসেন্স গ্রুপ গুলোতে আছে, ওই নাম্বারটা কমন একটা গ্রুপে আছে। আর বাবা চাপ লেগে ফোন যাইতে পারে, একদিন আপনার রেগুলার তো আসে না, মেসেজ করেন। কোন দিক থেকে আমার মনে হয় যে আমি ফ্লার্ট করবো? যে আমার স্টুডেন্ট আছে, শুনে দেখেন আমি ম্যারিড। ভাইয়া গ্রুপে এরকম অনেকেই করে, এরকম বেশ কয়েকটা ছেলেও নক টক দিয়ে হাবিজাবি মার্কে কথাবার্তা বলে, খুবই মেজাজ গরম হয় এগুলো দেখলে। আচ্ছা, নেক্সট টাইম থেকে যদি হয়, এমন যদি হয় আমাদের হচ্ছে এগুলোতে দিবেন, আমরা ওনার নামে ডিরেক্টলি ফেসবুকে পোস্ট করে দিব ভাইয়া যারা এমন দিতে করে। চাইছিলাম কিন্তু দেখি যে এখানে মেসেজ করা যায় না, তাই আর দিতে পারিনি, নাহলে এক্সপোজ করতাম। আচ্ছা, আমাকে দিয়েন, দরকার হলে আমাদের ওই যে নাসির ভাইকে দিয়েন, আমাদের পেজ থেকে পোস্ট করে দিব তারে দিয়ে, যারা আচ্ছা এমন ভাই, করে। নেক্সট টাইম দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে পড়বো। সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন কি? এটা হচ্ছে অক্সিজেনেশন অফ ব্লাড, বা ব্লাডে অক্সিজেন প্রোভাইড করে, বডি থেকে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে, এবং পিএইচ রেগুলেশনে হেল্প করে। অর্থাৎ আমাদের বডিতে যে অ্যাসিড বেস যে ব্যালেন্সটা, এটা ঠিক রাখে। আমাদের ভয়েস প্রোডাকশন হয় এবং প্রোটেকশন করে, আমাদের কফ, সিলিয়া, মিউকাসের মাধ্যমে আমাদের বডিকে প্রোটেক্ট করে। আর আমাদের রেসপিরেটরি সিস্টেমে মাস্ট বি পয়েন্ট টু বি নোটেড, আমাদের গ্যাসটা এক্সচেঞ্জ হয় হচ্ছে শুধুমাত্র অ্যালভিওলাইতে। আমাদের লাংস এর কার্যকারী একক বা ফাংশনাল ইউনিট বলা হয় অ্যালভিওলাই, এবং একটা পার লাংসে 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এবং আমাদের বডিতে যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, এটা হয় হচ্ছে আমাদের অ্যালভিওলার ভিতরে। এখন এটা কিন্তু আমাদের ফাংশনটা থেকে আমাদের ট্রু ফলস কোশ্চেন গুলো আসে। আর আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, এগুলো থেকে কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে ট্রু ফলসেও আসে। হুইচ আর ফলোইং পার্ট অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, হুইচ আর ফলোইং পার্ট অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলো। তো আপার পার্ট হচ্ছে আমাদের নাক, ল্যারিংস এবং ফ্যারিংস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটা হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং লাংস। এগুলো কিন্তু আমার নিচের পার্ট। আর এই যে ল্যারিংস, এই ল্যারিংসে কিন্তু আমাদের সাউন্ড প্রডিউস হয় বা ভয়েস তৈরি হয়। আর এই যে ট্রাকিয়া, ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, অ্যালভিওলাই, এগুলোকে বলা হয় রেসপিরেটরি জোন। কারণ বেসিক্যালি আমাদের গ্যাসটা এক্সচেঞ্জ হয় সবকিছু এইগুলোর ভিতরেই। দ্যাটস ওয়াই এগুলোকে সামহাও আমরা রেসপিরেটরি জোনও বলে থাকি। আর ইয়ার কন্ডাক্টিং জোন বলা হয় হচ্ছে আমাদের নোজ, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, এগুলোকে। এখন আমরা একটু দেখবো লাংস। আমাদের রাইট লাংসে 3টা লোব থাকে এবং লেফট লাংসে লোব থাকে হচ্ছে 2টা। কারণ যেহেতু একটা কার্ডিয়াক নোজ থাকে, এটার জন্য আমাদের লেফট লাংসে লোব থাকে 2টা, বাম সাইডে। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই একটা হচ্ছে থিন ওয়াল এয়ার স্যাক এবং চারপাশে ক্যাপিলারি থাকে। এই অ্যালভিওলাই ক্যাপিলারির ভিতরেই মূলত গ্যাস এক্সচেঞ্জটা হয়। আর এই অ্যালভিওলাইতে থাকে সারফ্যাক্টেন্ট নামে এক ধরনের তরল পদার্থ। এই সারফ্যাক্টেন্ট কি করে, একটা অ্যালভিওলাইকে কোলাপস হতে দেয় না বা ঘষা খেতে দেয় না। তো এই
বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের যদি হচ্ছে সারফ্যাক্টেন্টটা অ্যাবসেন্ট থাকে তাহলে নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেশি দেখা যায়। এখন আমরা ব্রেথিং এর মেকানিজমটা অত বেশি দরকার নেই, জাস্ট নিজেরা একটা পড়ে নিবেন। নর্মাল রেসপিরেটরি রেট কত? অ্যাডাল্টের 12 থেকে 20 পার মিনিট। আর ট্রাকিপিনিয়া কখন হয়? যখন আমার নর্মাল রেসপিরেটরি রেটটা হচ্ছে বেশি হয়ে যায়, অর্থাৎ 20-এর উপরে যখন আপনার পার মিনিটে রেসপিরেশন হয় সেটাকে আমরা ট্রাকিপিনিয়া বলি। আর ব্র্যাডিপিনিয়া বলি হচ্ছে 12-র কম। এই ট্রাকিকার্ডিয়া আর ব্রেডিকার্ডিয়ার সাথে এটা যেন আবার কেউ আলাদা করে ফেলেন না। ট্রাকিপিনিয়াটা হচ্ছে আপনার আপনি দ্রুত শ্বাস প্রশ্বাস নেবেন, অর্থাৎ পার মিনিটে আপনি 20 বারেরও বেশি যখন শ্বাস প্রশ্বাস নেবেন সেটা ট্রাকিপিনিয়া। আর ট্রাকিকার্ডিয়া হচ্ছে আপনার হার্ট রেটটা যখন 100-র উপরে যাবে। আর ব্র্যাডিপিনিয়াটা হচ্ছে আপনি আপনার রেসপিরেশনটা যখন স্লো হয়ে আসবে। এটা এখন আমরা ব্রেথিং এর টাইপ গুলো দেখবো। ব্রেথিং এর টাইপ কোনগুলো? ইউপিনিয়া। ইউপিনিয়া মিন্স নর্মাল ব্রেথিং, আমরা যে নর্মালি শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা ইউপিনিয়া। ডিসপেনিয়াটা কি? ডিফিকাল্টি ব্রেথিং, অর্থাৎ কারোর যখন শ্বাস নিতে কষ্ট হয় সেটাকে আমরা বলি ডিসপেনিয়া। অ্যাপনিয়া কি? অ্যাবসেন্স অফ ব্রেথিং, অর্থাৎ অল্প কিছুক্ষণের জন্য যদি কারো ব্রেথিংটা বন্ধ হয়ে যায় সেটাকে আমরা অ্যাপনিয়া বলি। অর্থোপিনিয়াটা কি? ডিফিকাল্টি ব্রেথিং ইন লাইং ফ্ল্যাট, আপনি যখন সোজা হয়ে শুয়ে থাকবেন তখন যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয় সেটাকে আমরা অর্থোপিনিয়া বলি। আর সাইন স্ট্রোক কি? অক্সিং অ্যান্ড অনিং, অর্থাৎ ওই যে শ্বাস নিতে গেলে ওই যে অক্সিং এবং অনিংটা হয় এটাকে আমরা সাইন স্ট্রোক বলি। আমাদের লাংস ভলিউম, এটা না ক্লিয়ার না। আচ্ছা, অক্সিং আর অনিং তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে একটা অস্বাভাবিক শ্বাস। বেসিক্যালি হচ্ছে আপনি যখন আছে না মাঝে সাঝে আমরা জোরে জোরে ডিপলি শ্বাস নেই, আবার তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নেই। এই যে ব্যাপারটা আছে এখানে বলে। আচ্ছা ভাইয়া। মানে এই যে দেখেন অক্সিংটা কি? আপনি ধীরে ধীরে খুব ডিপলি শ্বাস নিতে থাকছেন, এই যে দীর্ঘশ্বাস আমরা আস্তে আস্তে ফেলতে থাকি এইটা। আর অনিংটা কি? আমরা হচ্ছে আস্তে আস্তে যখন শ্বাস প্রশ্বাসটা আমার কমে আসে এটাকে অনিং বলা হয়। এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমরা আরো যদি বাংলা কথায় বলি, চেইন স্ট্রোকের রেসপিরেশনটা কি? আপনি যখন খুব দ্রুত বারবার শ্বাস নেবেন সেটা হচ্ছে অক্সিং। আর যখন আপনার শ্বাস প্রশ্বাস রেটটা অনেক কমে আসবে, অনেকক্ষণ পর পর একটা করে শ্বাস নিচ্ছেন, সেটা হচ্ছে অনিং। আর এগুলোর পরেই কিন্তু পেশেন্ট দেখা যায় না তো। দেখা না গেলে কাইন্ডলি একটু লেফট নিয়ে আবার জয়েন করুন। এখন আমরা দেখবো লাংস ভলিউম। আমাদের লাংস ভলিউম থেকে এই কোশ্চেনটা আসে যে টাইডাল ভলিউম কত? টাইডাল ভলিউম হচ্ছে 500 মিলিলিটার। আচ্ছা, টাইডাল ভলিউমটা কি? টাইডাল ভলিউমটা হচ্ছে আমরা নর্মাল শ্বাস প্রশ্বাসে এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, যে পরিমাণ এয়ার আমার লাংসে যায় এবং এখান থেকে যে পরিমাণ এয়ার বের হয়ে আসে সেটাকে আমরা বলি টাইডাল ভলিউম। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা গ্যাস এক্সচেঞ্জটা দেখবো লাংসের। একটা হয় ডিফিউশনের মাধ্যমে, আর অক্সিজেন বেসিক্যালি অ্যালভিওলাই থেকে ব্লাডে চলে যায়। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে ব্লাড থেকে অ্যালভিওলাইতে আসে। এই ডিফিউশন বলতে বোঝায় হচ্ছে যখন আমাদের কোনো কিছু কম ঘনত্বে মানে কোনো কণিকা বেশি ঘনত্বের জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, অর্থাৎ কোথায় ঘনত্ব বেশি এখান থেকে কম ঘনত্বে চলে যাচ্ছে, এটাকে আমরা ডিফিউশন বলি। এখন আমরা একটু দেখবো অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সে আমাদের বেসিক্যালি দুইটা কন্ডিশন হয়, একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, একটা রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যাসিডোসিস মানে আমাদের অ্যাসিডিক হয়ে যাওয়া, অর্থাৎ যখন আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে এবং পিএইচ এর পরিমাণটা কমে আসে সেটাকে আমরা বলি রেসপিরেটরি
অ্যাসিডোসিস। আর অ্যালকালোসিসটা তখনই হয় যখন কার্বন ডাই অক্সাইডটা কমে যায়, পিএইচটা বেড়ে যায়, এটাকে আমরা বলি অ্যালকালোসিস। এই যে বিশেষ করে এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা যারা দেখছেন বা করছেন, এটাতে বিভিন্ন সময় আমাদের খুব বেশি কাজে আসে। এখন আমরা দেখবো হাইপোক্সিয়া, যেহেতু লাংস রিলেটেড আমাদের হাইপোক্সিয়াটা খুব বেশি আসে। হাইপোক্সিয়াটা বেসিক্যালি কি কজ কি কারণে হয়, যে এয়ারওয়েট অবস্ট্রাকশন হয়ে গেলে, এনিমিয়া হলে, লাংস রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকলে এবং কার্ডিয়াক ফেলিউর হলে। এবং হাইপোক্সিয়া হলে কি কি লক্ষণ থাকে? পেশেন্ট রেস্টলেসনেস হয়ে যায়, সাইনোসিস হয়, ট্রাকিকার্ডিয়া হয় এবং কনফিউশন থাকে। এবং এটার আর্লি সাইন কোনটা? পেশেন্ট রেস্টলেসনেস হয়ে যাবে। এখন আমরা কিছু কমন রেসপিরেটরি ডিসঅর্ডার এবং ওইটার ফিচার গুলো দেখবো। কথা বলছেন তারা একটু মিউট করে নিন না। এখন আমরা কিছু কমন রেসপিরেটরি ডিসঅর্ডার এবং ওইটার লক্ষণগুলো, যেমন অ্যাজমা। অ্যাজমা হলে রিভার্সিবল ব্রঙ্কোস্পাজম হয়, এটা হচ্ছে এটার কি ফিচার। সিওপিডি হলে এয়ার ফ্লো লিমিটেশন চলে আসে। নিউমোনিয়া হলে লাংস ইনফেকশন হয়। টিবি বা টিউবারকুলোসিস হলে পেশেন্টের ক্রনিক কফ এবং সাথে ওয়েট লস হতে থাকে। এআরডিএস মানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এখানে কি ফিচার হচ্ছে পেশেন্টের সিভিয়ার হাইপোক্সিমিয়া হয়। এবং পালমোনারি এম্বোলিজম হলে বা আমাদের লাংসে যদি কোথাও এয়ার জমে যায় বা এম্বোলিজম হয়, সেক্ষেত্রে হঠাৎ করে ডিসপেনিয়া হবে, অথবা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে এবং চেস্ট পেইন হবে। অ্যাজমা এবং সিওপিডি নিয়ে আমরা আগামীকাল একটা খুব শর্ট এমসিকিউ প্লাস হচ্ছে থিওরি সাজেশন দিয়ে দিব। এখন আমরা দেখব হচ্ছে ব্রেথিং সাউন্ড কি কি, ক্র্যাকেলস, হুইজিং, রংকাই এবং হচ্ছে রন্থি এবং অ্যাবসেন্ট। যখন কারো ব্রেথিং সাউন্ড থাকবে না, তখন ধরে নেবেন তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে। ক্র্যাকেল সাউন্ডটা যখন হয়, বেসিক্যালি তার অ্যালভিওলার ভিতর পানি জমে যায়। হুইজিং, ওই যে শ্বাস নিতে গেলে যখন হুইজিংটা হয়, সেটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য হয়। আর রন্থিটা হয় হচ্ছে যদি তার এয়ারওয়ে থেকে কোনো কিছু সিক্রেশন হয়। আসলে এই সাউন্ড গুলোর সাথে আপনারা সবাই পরিচিত, বিভিন্ন সময় আপনারা এটা হচ্ছে খেয়ালও করছেন। বেসিক্যালি ক্র্যাকেলস বলতে ওই যে ঘর ঘর একটা সাউন্ড হয়, হুইজিং তো জানেনি, রঞ্চি বলতে হচ্ছে সিক্রেশন। এবং অ্যাজমাতে পেশেন্টের হচ্ছে হুইজিংটা প্রেজেন্ট থাকে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা, এখন আমরা কয়েকটা কুইকস ব্যাপার দেখে নিব। সেটা হচ্ছে আমরা পালমোনারি এম্বোলিজম তো দেখছি, পেশেন্টের ডিসপেনিয়া এবং চেস্ট পেইন থাকে। যদি পেশেন্টের এয়ারওয়ে, ব্রেথিং এবং সার্কুলেশন, এই তিনটা আমরা যে এবিসি প্রিয়রিটি বলি না, বেসিক্যালি এবিসি বলতে বোঝায় আমরা পেশেন্টের এয়ারওয়েটা ঠিক রাখবো, তার ব্রেথিং যেন ঠিকঠাক মতো হয় সেটা ঠিক রাখবো, এবং তার জন্য ব্লাড সার্কুলেশন চলে এটা ঠিক রাখবো। তো আমার লাংস রিলেটেড যত ডিসঅর্ডার আছে, এটার ম্যানেজমেন্টে অ্যাজ এ নার্স আপনার প্রথম আসবে এবিসি প্রিয়রিটি। আপনার এবিসিটা অর্থাৎ পেশেন্টের এয়ারওয়ে, ব্রেথিং এবং সার্কুলেশন এটাকে ঠিকঠাক রাখতে হবে। আর ইউজ ফাস্ট লিপ ব্রেথিং, এটা বেসিক্যালি সিওপিডি পেশেন্ট বা যাদের হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার থাকে, তারা এই ব্রেথিংটা নিয়ে থাকে। এবং যে কোনো লাংস রিলেটেড ডিসঅর্ডার বা শ্বাসকষ্ট হলে আপনি পেশেন্টকে হাই ফাউলার পজিশনে রাখবেন। এবং আপনি যদি পেশেন্টের সিওপিডি থাকে, তাহলে তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় না। হাই ফ্লো অক্সিজেন দিলে কিন্তু তার আরো বেশি প্রবলেম হবে, পয়েন্ট টু বি নোটেড। এখন আমরা দেখবো নর্মাল অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 95 থেকে 100%। এবং আমরা নাসাল ক্যানুলা দিয়ে একজন পেশেন্টের সর্বোচ্চ 1 থেকে 6 লিটার পার মিনিট অক্সিজেন ট্রান্সফিউশন করতে পারি। ফেস মাস্কে 5 থেকে 10 লিটার পার মিনিট, এই দুইটা পরীক্ষাতে বেশি আসে। আর যদি কোনো পেশেন্ট সিওপিডি থাকে, আপনি ম্যানেজমেন্টের সময় সবসময় মনে রাখবেন তার অক্সিজেন স্যাচুরেশন আপনাকে 88 থেকে 92% ভিতরে রাখতে হয়। এখন আমরা দেখব সেটা হচ্ছে আমাদের রেসপিরেশনও দুই প্রকার, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এটা আসলে যদি ডিপ কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন খুবই দেয়। বিশেষ করে এবার পোস্ট বেসিক এই কোশ্চেনটা হয়তো বা আসছিল, এই এক্সটার্নাল আর ইন্টারনাল রেসপিরেশন থেকে একটা কোশ্চেন। তো এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে? আমি যখন শ্বাস নিচ্ছি, আমার লাংসের অ্যালভিওলাইটা যে গ্যাস এক্সচেঞ্জ করে ব্লাডে
অক্সিজেন দিচ্ছে, ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে। এইটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ যে রেসপিরেশনটা আপনার অ্যালভিওলার সাথে ব্লাডের হচ্ছে। আবার আমার বডির কিন্তু প্রত্যেকটা টিস্যু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আপনার হাতের টিস্যু বলেন, আপনার চুলের টিস্যু বলেন, আপনার নার্ভাস টিস্যু বলেন, ও কিন্তু অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারে না। কারণ ও ওই অক্সিজেনটা কই থেকে পায়? ও কিন্তু ওই অক্সিজেনটা পায় ব্লাডের মাধ্যমে। তাহলে এই ব্লাডের সাথে যখন টিস্যুর গ্যাস এক্সচেঞ্জটা হয়, সেটাকে আমরা বলি ইন্টারনাল রেসপিরেশন। ক্লিয়ার? এক্সটার্নাল আর ইন্টারনাল রেসপিরেশন সবাই ক্লিয়ার কিনা? স্যার আর একবার একটু ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, আমি আবারও বলি। আমি এখন শ্বাস নিচ্ছি। এই যে আমি শ্বাস নিলাম, এই আমি যখন শ্বাস নিচ্ছি, আমার লাংস এর যে কার্যকরী একক অ্যালভিওলাই, ও কি করতেছে? আমার হার্ট থেকে যে ব্লাড গুলো লাংসে যাচ্ছে, ওই ব্লাড গুলো থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে আর অক্সিজেন নিয়ে নিচ্ছে। তো এই গ্যাস এক্সচেঞ্জটা হয় হচ্ছে আমাদের লাংসের অ্যালভিওলাইতে। তো এই অ্যালভিওলার ভিতরে যখন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়, সেইটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ এখানে আমার বাইরের পরিবেশ কানেক্টেড। ক্লিয়ার এক্সটার্নালটা? স্যার এটা কি জি স্যার স্যার। জি বলেন। মানে ইনস্পিরেশন আর এক্সপিরেশন ব্যাপারটা কি? নো, রেসপিরেশন বলতে আচ্ছা, ইনস্পিরেশন বলতে বোঝায় আমরা যখন শ্বাস নিচ্ছি, আমি যখন বাইরে থেকে জি বাতাসটা আমার লাংসে ঢুকাচ্ছি, এটা ইনস্পাইরেশন। এক্সপাইরেশনটা হচ্ছে আমি যখন বাতাসটাকে বের করে দিচ্ছি, সেটা এক্সপাইরেশন। আর রেসপিরেশনটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জের যে ধাপ। জি অর্থাৎ একটা রেসপিরেশন বলতে বোঝায় আপনার এখানে ইনস্পাইরেশন এক্সপাইরেশন দুইটাই থাকবে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড টোটালি এক্সচেঞ্জ হবে, সেটাকে আমরা রেসপিরেশন বলি। তো যখন এই রেসপিরেশনটা আমার লাংসের সাথে ব্লাডের হচ্ছে, বা লাংসের অ্যালভিওলার সাথে আমার ব্লাডের গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে, সেটাকে আমরা এক্সটার্নাল রেসপিরেশন বলি। আর এই ব্লাডটা যখন ওই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আমার টিস্যু গুলোতে নিয়ে যাচ্ছে, তখন টিস্যু গুলো কি করতেছে? ব্লাড থেকে অক্সিজেন নিচ্ছে, আবার ব্লাডে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা তো আমার বডির একদম ভিতরের দিকে হচ্ছে, বা ইন্টারনাল পার্টে হচ্ছে। টিস্যু গুলোতে হচ্ছে, আমার হার্টে হচ্ছে, আমার লাংসে হচ্ছে, আমার ব্রেনে হচ্ছে, আমার স্টমাকে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সেলে হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। বুঝতে পেরেছেন এখন? জি স্যার জি স্যার। জি সবাই জি বুঝতে স্যার। পেরেছেন? কারোর কোনো কনফিউশন আছে? কারোর কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পেরেছি। চলুন আমরা কিছু এমসিকিউ একটু প্র্যাকটিস করে নিই এখান থেকে। ভাইয়া আমি শুনতে পাই না, আমার নেট প্রবলেম, অনেক বেড়ে গেছিল, শুনতে পাই নাই। আচ্ছা ম্যাডাম, আপনার যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে, একটু হচ্ছে পরবর্তীতে আমাদের রেকর্ডেড ভিডিওটা থাকবে, ওইটা দেখে নিন। ঠিক আছে। হুইচ আর কনসিডার্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্গান? আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অর্গান কোনগুলা? একটু এখানে কমেন্টস করবেন। ট্রাকিয়া, ব্রঙ্কাই, ল্যারিংস, অ্যালভিওলাই, ফ্যারিংস।
একটু ওয়েট করুন, আমার হচ্ছে প্রবলেম হচ্ছে একটু। একটু ওয়েট করুন সবাই, আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। কোশ্চেন হচ্ছে হুইচ স্ট্রাকচার ইজ দি সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ ইন লাংস। আমাদের লাংসে বেসিক্যালি গ্যাস এক্সচেঞ্জটা কোথায় হয়? আমাদের গ্যাস এক্সচেঞ্জটা হয় হচ্ছে, রাইট অ্যান্সার হবে অ্যালভিওলাই বা সি। আমার পরবর্তী কোশ্চেন, হুইচ স্ট্রাকচার প্রিভেন্ট ফুড ফ্রম এন্টারিং দি এয়ারওয়ে। কোন স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এয়ারওয়েতে খাবার প্রবেশে বাধা দেয়? এপিগ্লোটিস, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস। আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু এপিগ্লোটিস। আমরা আর একটা কোশ্চেনে চলে যাব। সারফ্যাক্টেন্টের ফাংশন কোনটা? বেসিক্যালি অ্যালভিওলার ভিতরে যে সারফ্যাক্টেন্ট থাকে, এটার মেইন ফাংশন কোনটা? আমাদের সারফ্যাক্টেন্টের ফাংশন কিন্তু প্রিভেন্ট অ্যালভিওলার কোলাপস, বা কোনোভাবে যেন অ্যালভিওলাই গুলো কোলাপস না হয়ে যায় সেদিক, সেটা প্রতিরোধ করে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, হুইচ পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম কমনলি কল্ড ভয়েস বক্স। আমার রেসপিরেটরি সিস্টেমের ভয়েস বক্স বলা হয় কোনটাকে? ট্রাকিয়া, ল্যারিংস, ব্রঙ্কাই, ফ্যারিংস। ভয়েস বক্স বলা হয় কাকে? আমার রাইট অ্যান্সার হবে বি বা ল্যারিংস। আমরা পরবর্তী পার্ট গুলোতে চলে যাব। এখন আমরা একটু এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন নিয়ে একটু দেখে নিই। আচ্ছা, বেসিক্যালি আমার এন্ডোক্রাইন সিস্টেম কাকে বলে? এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে যেখানে আমাদের হরমোন রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট। এটার ফাংশন কি? গ্রোথ, ডেভেলপমেন্ট, মেটাবলিজম, স্ট্রেস রেসপন্স, রিপ্রোডাকশন, ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, সবই কিন্তু আমার হরমোনের কাজ। তো এগুলো আমার সবই এন্ডোক্রাইন সিস্টেমে ডিসকাস করা হয়। তো আমাদের মেজর যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে, এটার আমরা লোকেশন গুলো দেখে নিই। যেমন হাইপোথ্যালামাস, এটা লোকেশন ব্রেইনে এবং এটা হরমোন রিলিজ করে। পিটুইটারি গ্ল্যান্ড,
এটা হচ্ছে একদম ব্রেনের বেজে বা ভিত্তিতে, এবং এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। থাইরয়েডটা থাকে হচ্ছে আমার গলাতে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাকে হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাকে হচ্ছে একদম থাইরয়েডটার পেছনে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডটা আমার সামনের দিকে থাকে, প্যারাথাইরয়েডটা থাকে হচ্ছে ঠিক গলার পেছন সাইডটাতে। হ্যাঁ কাকু। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে হচ্ছে আমাদের দুইটা কিডনির একেবারে উপরে, এবং এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল এবং অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। এই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন, অর্থাৎ আপনার ভিতরে যে চাপ কাজ করতেছে, আপনার ভিতরে যে প্রেসার কাজ করতেছে, এটাকে বলা হয় কর্টিসল। প্যানক্রিয়াসটা থাকে আমাদের পেটের ভিতরে, পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে ব্রেনে, এবং এখান থেকে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয়। আর গোনাডটা থাকে আমাদের ওভারিতে এবং টেস্টিসে, এবং এখান থেকে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। তো আমরা একটু আসি মেলাটোনিন হরমোন নিয়ে। আহ, আমি খুব একটা এক্সাম্পল দিব। আপনারা দেখবেন রাতে বেসিক্যালি যখন হচ্ছে ঘুমাতে যান, আমাদের 12টা থেকে 12:30টার ভিতরে, বা সামহাও অনেক মানুষের হচ্ছে 1টা থেকে 2টা, খুব প্রচন্ড একটা ঘুম আসে, এবং ভোর রাতে। খেয়াল করে দেখছেন? জি ভাইয়া। এবং ওই ঘুমের ভাবটা একবার কেটে গেলে কিন্তু আর আপনার সহজে ঘুম আসে না। এটা কি কেউ ফিল করছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, আবার আপনি এই যাদের সাউন্ড প্রবলেম আছে মিউট করুন। আবার আপনি যখন হচ্ছে বেসিক্যালি দেখবেন নাইট ডিউটি করে আসছেন, আপনি সারাদিন যতই ঘুমান না কেন, আপনার রাতে ঘুমানোর যে ফ্রেশনেসটা, ওইটা আপনার ভিতরে আসতেছে না। এইটা বেসিক্যালি হয় হচ্ছে মেলাটোনিন হরমোনের জন্য। এই মেলাটোনিন হরমোনকে বলা হয়, এটা আমাদের স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে। এটা আপনার দুইটা টাইমে সিক্রেশন হয় মেলাটোনিন হরমোনটা, একটা হচ্ছে রাতে 12টার পর থেকে 1টা এবং আরেকটা হয় ভোর রাতে, অর্থাৎ ওই যে আজানের কিছুক্ষণ আগে। তো এই মেলাটোনিন হরমোনটা যখন আপনার বডিতে প্রপারলি সিক্রেশন হবে, তখন আপনার স্ট্রেস অনেক কম থাকবে, আপনার ঘুমটা একটা প্রপার সাউন্ড স্লিপ হবে, এবং আপনার প্রেশার নিজের ভিতরে অনেক কম থাকবে। দ্যাট ফাংশন অফ মেলাটোনিন হরমোন। ভাইয়া পড়ার সময় যে ঘুম পাই এটা কি মেলাটোনিনের জন্য? নো, পড়ার সময় ঘুম পায় এটা আপনার নার্ভ উইক হয়ে যায়, সে একটু রেস্ট চায়, এটার জন্য। দ্যাট নট মেলাটোনিন। আমাদের মেলাটোনিন হরমোনটার মেইন ফাংশন হচ্ছে স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে। আচ্ছা, লাভ হরমোন কাকে বলা হয় জানেন? অক্সিটোসিন। মানে এইটার মধ্যে একেবারে ছোটস্থ, তাই না? কোনো দেরি নাই। আচ্ছা, কেন বলা হয় অক্সিটোসিনকে লাভ হরমোন? হয় অক্সিটোসিন আর কর লাভ হরমোন। শুধু কি এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই ভালোবাসা বাড়ায়? এটার জন্য এটা কি কি লাভ হরমোন বলা হয়? দেখুন, অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয় কারণ এইটা আমাদের বন্ডিং বাড়ায়, আপনার সাথে আপনার বোনের, আপনার সাথে আপনার মায়ের, বিশেষ করে মা এবং বাচ্চার ভিতরে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে। এটা হচ্ছে বেসিক্যালি, এটার জন্য অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। অ্যাফেকশন বাড়ায়, আপনার উপর টান বাড়ায় কোন একটা মানুষের, আপনার কারোর উপর আকর্ষণটা অনেক সময় অক্সিটোসিনটা বাড়ায়। দ্যাটস ওয়াই আপনি দেখবেন, একদম ডিরেক্টলি একটা এক্সাম্পল দেই, আপনি যতই আপনার নিজের হাজবেন্ড বা আপনার লিগ্যাল রিলেশনশিপের বাইরে আপনি যত বেশি অ্যাটাচ থাকেন না কেন, ওইখানে আপনি ইউ নেভার অ্যান্ড এভার গট ফুলি স্যাটিসফাইড, বিকজ ইউর অক্সিটোসিন অ্যান্ড ডোপামিন ইজ নট রিলেটেড টু হেয়ার। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা এক্সট্রা ম্যারিচুয়াল বা হচ্ছে ইলিগাল অ্যাফেয়ার বা হচ্ছে চিটিং টেন্ডেন্সি আছেন, ইউ নেভার অ্যান্ড এভার স্যাটিসফাইড, বিকজ ইওর অক্সিটোসিন, আপনার অক্সিটোসিনটা এবং আপনার ডোপামিনটা অনলি এক জায়গায় ফিক্স থাকবে, এবং থাকেও তাই। এই শরীফ, রাসেল ক্লাসে আছে? স্যার রাসেল তো বাড়িতে, স্যার রাসেল আমাদের সাথে রুমে এখন নাই স্যার, ও বাড়িতে। হাসতে থেকে বাস থেকে নাহিদ? না ডক্টরে। ও আচ্ছা, রাসেলের কথা শুনে ও হাসছে কেন? ক্লাস করতেছে। আমরা তো হাসতেছি, ওই খালি ওই জোকর নিয়ে হাসে মাঝে মধ্যে। ও আচ্ছা, জি। করতেছি।
আচ্ছা, এই যে আমার স্টুডেন্ট আমিনুল, ও কিন্তু আগে থেকে ডক্টর উপাধি পাওয়া। শুধু আমিনুলের পিএইচডি করতে বাকি আছে। ও হচ্ছে আরেনটা হলেই পিএইচডি ছেড়ে নিব আমিনুল। আলহামদুলিল্লাহ স্যার, আমিনুল ইসলাম পিএইচডি। আচ্ছা, ওরা যে কেন হাসতেছে বা আমি কেন হাসতেছি এটা বাকিরা বুঝবে না, এখানে খুব ডিপ একটা হিস্ট্রি আছে। এখন আমরা দেখি পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ আমাদের বডি রেগুলেশনের জন্য আমাদের বডির ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ হরমোন গুলো এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এই পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন গুলো সিক্রেশন হয় সেটা হচ্ছে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, দেন হচ্ছে এসিপিএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এবং প্রোল্যাক্টিন। তো এই গ্রোথ হরমোনের কাজ কি? আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে হেল্প করে। দেখবেন অনেকেই হচ্ছে ওই যে সাইজে একদম ছোট থাকে বা বামনত্ব থাকে, বেসিক্যালি ওদের কি হয়, গ্রোথ হরমোনটা অনেক কম সিক্রেশন হয়। আবার অনেকের গ্রোথ অনেক ভালো থাকে, অনেকে অনেক বড়, লম্বা, চওড়া, মোটা গোটা, হৃষ্টপুষ্ট থাকে, তাদের বেসিক্যালি গ্রোথ হরমোনের লেভেলটা বডিতে বেশি থাকে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? আপনার যে গলার ওখানে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, ওই গ্ল্যান্ড থেকে কতটুকু থাইরয়েড হরমোন সিক্রেশন হবে এইটাকে স্টিমুলেট করবে বা প্রভাবিত করবে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, এইটা বেসিক্যালি আমাদের রিপ্রোডাকশনে হেল্প করে। কারণ ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে বথ মেল অ্যান্ড ফিমেল দুইজনেরই কিন্তু সিক্রেশন হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা যে শুধু মেয়েদের সিক্রেশন হবে তা না, এটা ছেলেদেরও সিক্রেশন হয়। মেয়েদের ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে এগ ডেভেলপ করতে হেল্প করে বা ফলিকল ডেভেলপ করতে হেল্প করে বা ডিম্বাণু ডেভেলপ করতে হেল্প করে। আর পুরুষদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে স্পার্ম ডেভেলপ করতে হেল্প করে। আর লুটিনাইজিং হরমোনের প্রভাবে মেয়েদের হচ্ছে ওভুলেশনটা হয়, অর্থাৎ মেনস্ট্রাল সার্কেলের 14তম দিনে যে ওভুলেশনটা হয়, এটার পেছনে রেসপন্সিবল থাকে হচ্ছে লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোন কিন্তু আপনার ওভারি বা আপনার ইউটেরাস এইসব জায়গা থেকে সিক্রেশন হচ্ছে না, এটা সিক্রেশন হচ্ছে সরাসরি আপনার ব্রেইন থেকে। প্রোল্যাক্টিন হরমোনটা কি করে? মিল্ক প্রোডাকশনে হেল্প করে। আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুইটা হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন এবং অক্সিটোসিন। এই অ্যান্টিডায়োরেটিক হরমোনটা কি করে? ওয়াটার ব্যালেন্স মেইনটেইন করে, বেসিক্যালি ডায়োরেটিকের এগেনস্টে কাজ করে। অর্থাৎ অ্যান্টিডায়োরেটিক হরমোন যার বেশি সিক্রেশন হবে তার ইউরিনেশন অনেক কম হবে, আবার যার অ্যান্টিডায়োরেটিক হরমোন অনেক কম সিক্রেশন হবে তার ইউরিনেশনটা অনেক বেশি হবে। তো বেসিক্যালি যাদের অ্যান্টিডায়োরেটিক হরমোন লেভেলটা কমে যায় তাদের কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাসটা দেখা যায়। আর এই অক্সিটোসিন হরমোন এখানে একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে। অক্সিটোসিন হরমোনটা হচ্ছে মায়েদের ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেশনে হেল্প করে। পয়েন্ট টু বি নোটেড, প্রোল্যাক্টিন এবং অক্সিটোসিন এই দুইটা ফাংশন কিন্তু আমাদের ম্যাক্সিমাম সবাই আওলায় থাকে। প্রোল্যাক্টিনটা হচ্ছে মিল্ক প্রোডাকশনে হেল্প করবে, আর অক্সিটোসিনটা হচ্ছে ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেশন বা বের হতে হেল্প করবে, যেটাকে আমরা ল্যাকটেশন বলি। আর মায়েদের লেবারের সময় লেবারে ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ায়, অর্থাৎ মায়েদের ইউটেরাসের যে মাসেল গুলো যেটা কন্ট্রাক্ট হওয়ার জন্য তার নর্মাল লেবার পেইন হয় বা হচ্ছে বেবিটা দ্রুত ডেলিভারি হয়, এইটা বাড়াতে হেল্প করে হচ্ছে আমাদের অক্সিটোসিন হরমোন। এটার জন্য কিন্তু হচ্ছে দেখবেন অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়। এখন আমরা আসি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে দুইটা হরমোন সিক্রেশন হয়, T3 এবং T4। এটার কাজ হচ্ছে মেটাবলিজমটাকে কন্ট্রোল করে। এবং এখানে আমার এই জিনিসটা জানা খুব বেশি দরকার, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের কি কি লক্ষণ থাকে, হাইপোথাইরয়েডিজমের কি কি লক্ষণ থাকে, এইটা পরীক্ষাতে বিভিন্ন সময় দেয়। হাইপারথাইরয়েডিজম হলে তার ওয়েট লস হয় বা ওজন কমে এবং হিট ইনটলারেন্স হয়, অর্থাৎ সে হচ্ছে তার বডিতে টোটাল হিট ইনটলারেন্স হয়ে যাবে, দ্যাট মিনস সে হচ্ছে তাপ সহ্য করতে পারবে না বা গরম সহ্য করতে পারবে না। আর হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন থাইরয়েড হরমোনটা কম সিক্রেশন হবে তখন যেটা হয় সে ওয়েট গেইন করে বা মোটা হয়ে যায়, এবং এই ধরনের মানুষজন কোল্ড ইনটলারেন্ট হয়ে যায়।
অর্থাৎ ঠান্ডা সে মোটেই সহ্য করতে পারবে না। আর এই থাইরয়েডিজমের জন্য লিভোথাইরক্সিনটা দেওয়া হয় বেসিক্যালি হাইপোথাইরয়েডিজম যাদের আছে বা যাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে অনেক কম পরিমাণ হরমোন সিক্রেশন হচ্ছে। আর প্যারাথাইরয়েড হরমোন গ্ল্যান্ড থেকে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়। এই প্যারাথাইরয়েডের কাজ হচ্ছে ব্লাড ক্যালসিয়ামটা বাড়িয়ে দেয় বডিতে, অর্থাৎ আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছেন? আমাদের যদি কারোর প্যারাথাইরয়েড হরমোনটা বেশি থাকে তার বেসিক্যালি বোন লস হয়, আর যদি কারো বডিতে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকে তাহলে টিটানি হয়। টিটানি বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? টিটানি স্যার হাত পা বেঁকা হয়ে যায়। হাত পা ব্যথা না, হাত পা যখন খিস্তে থাকে, আমরা যেটাকে বলি খিঁচুনি হচ্ছে, এবং হাত পা শক্ত হয়ে যায় একদম পুরো ধনুকের মতো অনেকটা ঝুঁকে থাকে। বিশেষ করে আঙুল টাঙুল গুলো বেশি বাঁকে এবং মাসেল স্পাজম হয়ে যায়, এবং লাস্ট স্টেজে যে তখন পেশেন্টের সিজার অ্যাটাক দেখা দেয়। এবং এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ক্যালসিয়াম গ্লুকোনেট এবং ভিটামিন ডি দেওয়া হয়। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব হতে আমাদের বডিকে হেল্প করে ভিটামিন ডি। আপনি যে শুধু ক্যালসিয়াম নিচ্ছেন তা না, ওই ক্যালসিয়ামটা আপনার বডিতে প্রপার ভাবে অ্যাবজর্ব হবে, এখানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিটামিন ডি। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্যালসিয়ামের মেডিসিন যেমন ক্যালবোডি, অস্ট্রাক্যাল, এগুলো কিন্তু সবই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একসাথে থাকে। খেয়াল করেছেন কখনো ক্যালসিয়াম সাপ্লিমেন্টে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আজকে এটা রহস্য জানলাম। হ্যাঁ, বেসিক্যালি আপনার এই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে হেল্প করে হচ্ছে ভিটামিন। স্যার হাইপিটিস ওইটা যে লিখলেন স্যার, বোনলস, বোনলস মানে কি স্যার? বোন লস মানে মন কয় হওয়া। হাড়গুলো হচ্ছে লস হতে থাকে, কারণ বেসিক্যালি যখন আমাদের বোনের সাথে ক্যালসিয়ামটা তো তোমাকে বোন গুলোকে বেশি ভাইয়া কথা বোঝা যায় না, ঘের ঘের করতেছে। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে? জি স্যার। নেট প্রবলেম অনেক। এখন যখন আমাদের বেসিক্যালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথাইরয়েড হরমোনটা বেশি সিক্রেশন হয়, তখন আমাদের হার্ট কথা বোঝা যায় না স্যার। স্যার কিছুই শোনা যাচ্ছে না। কথা কাটিয়ে কাটিয়ে আয়। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি যখন প্যারাথাইরয়েড হরমোনটা বেশি বেড়ে যায় তখন আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ে। আর ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা যখনই বাড়ে আমার বোনগুলো থেকে ক্যালসিয়ামগুলো বের হয়ে যায়, বনে ক্যালসিয়ামের পরিমাণও তখন বাড়ে, বেড়ে ক্যালসিয়ামটা বের হয়ে ওই ক্যালসিয়ামটা কিডনিতে যে রিঅ্যাবজর্ব হয় বা পুনঃশোষণ হয়ে যায়, দ্যাটস ওয়াই তখন বোনগুলো লস হতে থাকে। এখন আমরা দেখবো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে এখান থেকে কর্টিসল, অ্যালডোস্টেরন এবং অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়। এই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন, অর্থাৎ আমাদের যে প্রেশার কাজ করে, নিজেদের মাথায় যে একটা চাপ থাকে, এটা বেসিক্যালি হয় যখন আপনার বডিতে কর্টিসল লেভেলটা বাড়বে। এবং এটা ছাড়াও এটা গ্লুকোজ মেনটেনে হেল্প করে কিছু কাজে। অ্যালডোস্টেরনটা কি করে, আপনার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনে হেল্প করে।
আর আমাদের কিডনিতে মেডুলা থেকে সিক্রেশন হয় এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন। এই দুইটাই, যেমন নর এপিনেফ্রিন আমার সিম্প্যাথেটিক নার্ভ ড্রাইভটাকে বাড়ায়, অর্থাৎ আমার হার্ট রেট, বিপি এগুলো বাড়াতে হেল্প করে। একটা জিনিস মাথায় রাখবেন, আইসিইউতে যখন কোনো পেশেন্টের বিপি একেবারে কমে যায়, হার্ট রেট কমে যায়, বেসিক্যালি নট বিপি, হার্ট রেট যখনই কমে যায়, ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে কিন্তু আগে নর এপিনেফ্রিন দেওয়া হয়, পরবর্তী এসে কিন্তু হচ্ছে পেশেন্টের ডোপামিন দেওয়া হয়। স্যার, অনেক সময় হচ্ছে কিডনি ডিজিজ পেশেন্টদের ওই ইপিনেফ্রিন দেয়, এটা কেন দেয়? আচ্ছা, একটু সবাই মিউট করেন, তারপর আমি বলি, কারণ হচ্ছে অনেক বেশি সাউন্ড হচ্ছে। সবাই একটু মিউট করেন। এপিনেফ্রিনটা বেসিক্যালি হচ্ছে যখন আমাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয় তখন এপিনেফ্রিনটা দেওয়া হয়, অথবা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হলেও দেওয়া হয়। বাট কিডনি ডিজিজে কেন দেওয়া হয়, এটাই কোশ্চেন ম্যাডাম? জি স্যার, উইকলি দেয় তাও। আচ্ছা, কিডনি ডিজিজের পেশেন্টের বেসিক্যালি হচ্ছে এপিনেফ্রিনটা দেওয়া হয় এখানে দুইটা কারণে। একটা হচ্ছে কিডনি ডিজিজের পেশেন্টের বেসিক্যালি যদি হচ্ছে আহ, আপনার ব্লাড প্রেশার, সরি, বিপিটা কন্ট্রোল করার জন্য। কারণ এপিনেফ্রিনটা কি করে, আমার হচ্ছে রক্তচাপটাকে বাড়ায়। এখন ওই কিডনি ডিজিজের পেশেন্টের যদি দেখা হয় তার বিপিটা কম আছে, সেই ক্ষেত্রে এপিনেফ্রিন দেওয়া হয়। আর আরেকটা জায়গায় দেওয়া হয় যদি পেশেন্টের হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, সেটা কিডনির প্রবলেমের জন্য, অথবা তার যদি সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন থাকে বা অ্যানাফাইলেক্সিস থাকে। তো বেসিক্যালি অ্যানাফাইলেক্সিস প্রিভেনশনের জন্য কিডনি ডিজিজের পেশেন্টকে এপিনেফ্রিন দেওয়া হয়। বাট এটা কিন্তু খুব কনসার্নের সাথে দেওয়া হয় এপিনেফ্রিনটা। আচ্ছা, আমরা প্যানক্রিয়াস থেকে যে দুইটা হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে ইনসুলিন, একটা গ্লুকাগন। ইনসুলিনটার কাজ হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমায়, আর গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আর আমাদের যে ডায়াবেটিস হয়, বেসিক্যালি টাইপ 1 ডায়াবেটিস হলে বডিতে কোনো ধরনের ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2 ডায়াবেটিস হলে ইনসুলিন রেসিস্ট হয়ে যায়, অর্থাৎ বডিতে ইনসুলিন তৈরি হলেও আমাদের শরীর এই ইনসুলিনটাকে ইউটিলাইজ করতে পারে না, কারণ ওই ইনসুলিনটা তখন সেলগুলোর ভিতরে আর যেতে পারে না। আর আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় মেলাটোনিন হরমোন। এইটা কি করে, আমাদের স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে। গোনাড থেকে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর টেস্টিস থেকে হচ্ছে টেস্টোস্টেরন। তো এইটা আপনারা সবাই জানেন কেন সিক্রেশন, এটা ফাংশন কি। এখন আমরা দেখব আমাদের কিছু কিছু মেডিকেল ইমার্জেন্সি, যেমন হাইপোগ্লাইসেমিয়া। যখন কোনো পেশেন্টে হাইপোগ্লাইসেমিয়া হয়, তার গ্লুকোজ দেওয়া হয়। থাইরয়েড স্ট্রোম যখন কোনো পেশেন্টের হয়, বা থাইরয়েড হরমোনটা অনেক বেশি সিক্রেশন হয়, সেক্ষেত্রে বিটা ব্লকার ড্রাগগুলো দেওয়া হয়। দেন হচ্ছে অ্যাডিনসোনিয়ান ক্রাইসিস হলে আইভি স্টেরয়েড দেওয়া হয়। ডায়াবেটিস ইনসিপিটাস যদি পেশেন্টের হয়, তাহলে ডেসমোপ্রেসিন দেওয়া হয়। এই ডেসমোপ্রেসিনটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা অ্যান্টি ডায়ুরেটিক মেডিসিন হিসেবে কাজ করে। আর হচ্ছে SIADH-টা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন, অর্থাৎ যাদের প্রপারভাবে অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন হয় না, তাদের এই প্রবলেমটা থাকে। তো তাদের কি করা হয়, ফ্লুইড রেস্ট্রিক্ট করা হয় বা একেবারে ফ্লুইড কম দেওয়া হয়। বেসিক্যালি এই সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন এটা যাদের হয়, যাদের হরমোনাল প্রবলেম থাকে, যাদের হচ্ছে পানি একটু খাইলে এই পানিটা পুরো বডিতে অ্যাবজর্ব হতে থাকে, এবং যাদের সোডিয়াম কম থাকে বা হাইপোনাট্রিমিয়া থাকে। এটা আসলে অ্যাডভান্স লেভেলে, এটা আপনাদের ওইভাবে দরকার নাই। তো এবং এখানে বেশ কিছু ব্যাপার আছে, যে এন্ডোক্রাইন সিস্টেমটা আমাদের বডির মাল্টিপল সিস্টেমকে ইম্প্যাক্ট ফেলে, এবং এটা যখনই পেশেন্টের হচ্ছে যে কোনো করবেন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, তার ভাইটাল সাইন এবং গ্লুকোজ মেনটেন করতে হয়। এবং এই যে জাস্ট এই বেসিক জিনিসগুলো দেখে নিয়ে এখন আমরা কিছু MCকিউ প্র্যাকটিস করি।
এখান থেকে কিন্তু আমাদের ট্রু ফলস যে কোশ্চেনগুলো আসে বেসিক্যালি হচ্ছে কোন হরমোনগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, কোনটা অ্যান্টেরিয়র কোনটা পোস্টেরিয়র, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেশন হয়, এই ধরনের কোশ্চেনগুলোই বেশি আসে। আমাদের এখন কোশ্চেন হচ্ছে হুইচ টাইপ অফ গ্ল্যান্ড সিক্রেট হরমোন ডিরেক্টলি ইনটু ব্লাড স্ট্রিম। কোন গ্ল্যান্ডগুলো সরাসরি হরমোনগুলোকে ব্লাডে সিক্রেশন করে? এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড। কোন হরমোনগুলো সরাসরি হচ্ছে আমাদের ব্লাডে সিক্রেশন করে? আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু হচ্ছে এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে আমরা কি জানি? না স্যার। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? আর জি না স্যার। আচ্ছা দেখেন, এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যে গ্ল্যান্ডগুলো কোনো একটা নালীর মাধ্যমে সিক্রেশন করে বা কোনো একটা ডাক্টের মাধ্যমে তার যে সিক্রেশনগুলো সেটা করে থাকে। যেমন আমাদের সোয়েট গ্ল্যান্ড, এখান থেকে আমাদের ঘাম সিক্রেশন হয়, তো এইটা একটা নালীর মাধ্যমে কিন্তু সিক্রেশন করতেছে বা ডাক্টের মাধ্যমে। এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেগুলো কোনো নালী না, সরাসরি আমাদের রক্তে সিক্রেশনটা করে। যেমন আমাদের হরমোনগুলো কি হয়, এটা সরাসরি আমাদের রক্তে সিক্রেশন হয়ে যায়, এগুলোকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা মনে রাখার জন্য আপনি এক কথা স্যার বলতে আরেকবার পারেন, একটু বলেন। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা হচ্ছে এর যে সিক্রেশন গুলো, যেমন হরমোন বা এনজাইম বা যেটাই সিক্রেশন করে না কেন, ও এটাকে হচ্ছে নালীর মাধ্যমে সিক্রেশন করবে বা একটা ডাক্টের মাধ্যমে সিক্রেশন করবে। এটাকে আমরা বলে থাকি এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সো মানে বাইরে আর এন্ডো মানে ভিতরে, অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে এ কি করে, ওর যে হরমোন সিক্রেশন গুলো করে ও সরাসরি এটা রক্তে সিক্রেশন করে দেয়, ডিরেক্টলি আপনার রক্তের ভিতরে দিয়ে দিচ্ছে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডটা ও যে সিক্রেশনটা করবে ওইটা একটা নালী বা টিউবের মাধ্যমে আমাদের শরীরের অঙ্গগুলোকে দিয়ে দেয়। যেমন আমাদের সোয়েট গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের সোয়েট বা ঘাম সিক্রেশন করে। আমাদের হচ্ছে লালা গ্রন্থি যেগুলো রয়েছে এগুলো কিন্তু লালা সিক্রেশন করে। আমাদের হচ্ছে প্যানক্রিয়াস একমাত্র গ্ল্যান্ড যেটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা গ্ল্যান্ডেরই কাজ করে। প্যানক্রিয়াস কিন্তু মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ এটা কিন্তু হরমোন সিক্রেশন করে কিসের মাধ্যমে, সরাসরি ব্লাডে। আবার প্যানক্রিয়াস থেকে হচ্ছে আমাদের বিভিন্ন এনজাইম সিক্রেশন হয়, ওইটা কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ওইটা আমাদের কিসের মাধ্যমে আসে, নালীর মাধ্যমে। তারপর মায়েদের যে ল্যাকটেশন গ্ল্যান্ড, এটা কিন্তু বা মিল্ক সিক্রেশন হয়, এটাও এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমার বডির হচ্ছে মিক্সড গ্ল্যান্ড তিনটা, প্যানক্রিয়াস, ওভারি আর টেস্টিস, কারণ এইগুলো বথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা ফাংশনই করে থাকে। ক্লিয়ার এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা মনে রাখার জন্য এমন একটা এক্সাম্পল আছে, সারা জীবন মনে থাকবে, শুনবেন? বলেন ভাইয়া। প্রেম নিয়ে, রিলেশনশিপ নিয়ে। আচ্ছা, কেউ স্বইচ্ছায় বলবেন যে আপনারা কারা কারা রিলেশনশিপে আছেন? স্যার স্যার জি বলেন, কি একটু বলেন? মিক্সড গ্ল্যান্ডটা আর একবার বলবেন, মিক্সড গ্ল্যান্ড তিনটা বললেন যে। প্ল্যান হচ্ছে প্যানক্রিয়াস, ওভারি, টেস্টিস। ওকে। আচ্ছা, আমরা এটা বুঝতে গেলে আমরা ডিরেক্টলি এটা বুঝবো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা রিলেশনশিপের স্ট্যাটাস দিয়ে। রিলেশনশিপের স্ট্যাটাস মানে, আচ্ছা কেউ এখানে ইন এ রিলেশনশিপ স্বইচ্ছায় স্বীকার করবেন? তাহলে আরো ইজি হবে এক্সাম্পলটা দেওয়া। ডাক্তারে আছে। আচ্ছা, এই যে ডাক্তার আমিনুল যে রিলেশনে আছে, ও যখন প্রপোজ করছিল ও কি নিজে করছিল না অন্য কারোর মাধ্যমে করছিল? নিজে করছে স্যার, নিজে। আচ্ছা,
তো আপনার কাউকে ভালো লাগলো, আপনি তাকে সরাসরি বললেন, এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ যেখানে সিক্রেশনটা সরাসরি ব্লাড স্ট্রিমে যায়, এখানে অন্য কোনো মাধ্যম থাকে না। যেমন কেউ কাউকে পছন্দ করলো, সে তারে সরাসরি যে বলল যে এই ব্যাপার, বা ছন্দ দিয়ে তুমি আমার ডট 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 ডট, এটা হচ্ছে এন্ডোক্রাইন, কারণ এখানে সিক্রেশনটা হচ্ছে সরাসরি ব্লাড স্ট্রিমে হচ্ছে। আর এক্সোক্রাইন কি? কারোর কাউকে ভালো লাগলো, সে নিজে বলতে পারতেছে না, সে কোনো ফ্রেন্ডকে দিয়ে বলাইলো, এটা এক্সোক্রাইন। অর্থাৎ সে সরাসরি যেতে পারে না, সে কোনো একটা ডাক্টের মাধ্যমে বা নালীর মাধ্যমে সিক্রেশনটা করায়। ক্লিয়ার এখন? জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। কি লাগছে স্যার? আচ্ছা, আমরা পরবর্তী আর একটা কোশ্চেন দেখবো। হ্যাঁ, ক্ষুধা আমার নিজেরও লাগছে, আর কয়েকটা কোশ্চেন দেখে আমরা শেষ করে ফেলবো। আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেশন হয়? ABD নাকি? নো, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেশন হয়? ADH স্যার। অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা সি, রাইট অ্যান্সার। হুইচ হরমোন ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল? কোন হরমোনটা আমাদের ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে বাড়িয়ে দেয়? ক্যালসিটোনিন, প্যারাথয়রয়েড হরমোন, ইনসুলিন, অ্যালডোস্টেরন। পুড়ে যা। আমার ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করে কোন হরমোন? প্যারাথাইরয়েড হরমোন বা বি। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, হুইচ হরমোন রেগুলেট কার্ডিয়াক রিদম? কোন হরমোনটা আমাদের কার্ডিয়াক রিদমকে রেগুলেট করে? আমাদের পরবর্তী কোশ্চেন, হুইচ হরমোন রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন? এটা অ্যান্সার হবে মেলাটোনিন। দেখুন, মেলাটোনিনটা শুধু আমাদের স্লিপ ওয়েক না, এটার সাথে আমাদের কার্ডিয়াক রিদমটাকেও মেনটেন করে। কারণ আপনার স্লিপ ওয়েক সাইকেলটা অ্যাবনর্মাল হলে আপনার অ্যাবনর্মাল কার্ডিয়াক রিদমটা দেখা যায়। ও আচ্ছা। আমরা কি আজকের ক্লাস এখানে শেষ করি নাকি, না আরো রানিং করব? না ভাইয়া আজকে না। না আপনি এখানে শেষ করেন। আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ হরমোন প্রমোট সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন? এর আগেরটা কোন আনসার কি হরমোনটা ভাইয়া? এর আগের কোশ্চেনটা কি ছিল? প্রোল্যাক্টিন ও হবে আচ্ছা, স্যার। হ্যাঁ, প্রোল্যাকটিন। মিল্ক সিক্রেশন করে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, আর এ সরি, আনসার মিল্ক প্রোডাকশন করে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, আর সিক্রেশন করে হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন। আর আমাদের হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে অ্যালডোস্টেরন। ক্লিয়ার? জি ভাইয়া।